প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। এই করোনার ক্রান্তিকালে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, এই শুভ কামনা করি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের একাডেমির শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, কৃতজ্ঞতা জানাচ্ছি অনলাইন ক্লাসের দায়িত্বে যারা আছে তাদেরকে এবং আমাদের ইনচার্জদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা নবম শ্রেণীতে আছো, তোমরা ইতিমধ্যেই হয়তো নগদান বইয়ের ক্লাস পেয়েছো। হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নগদান বই অলরেডি তোমরা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান করেছো, কিন্তু এই নগদান বইয়ের আর একটি বিষয় আছে, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিভাবকবৃন্দ আপনাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো চলে যাই, আমরা আজকে ক্লাসে চলে যাই। তো আমি ক্লাসে যাওয়ার আগে প্রথমে তোমাদের একটু কথা বলি। এই নগদান বই নিয়ে যে আমরা আলোচনা করব, এই নগদান বই তবু আমি একটু প্রাথমিক আলোচনাটা করব যে নগদান বই বলতে আসলে আমরা কি বুঝি। হ্যাঁ, তো দেখো, নগদান বই বলতে আমরা কি বুঝি একটু দেখি। এটা তোমরা অষ্টম অধ্যায়ে পাবে। শুরুতে আমি একটু আলোচনা করি, অন্য স্যারও আলোচনা করেছে আমি জানি, তবু আমি একটু দেখি যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে। তাহলে কি দেখা গেল যে নগদান বই অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায় নগদ অর্থের প্রাপ্তি হবে, আবার প্রদানও ঘটবে। এটা হচ্ছে সংজ্ঞা। ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। তো দেখো, তাহলে আমরা নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান ঘটবে এই সকল লেনদেন নিয়েই আজকে যে বইটি হবে সেটাই হচ্ছে আমাদের নগদান বই। তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো যে সংজ্ঞাটা দিলেই বোঝা যায় যে প্রতিটি ব্যবসায় নগদ অর্থের প্রাপ্তিও হয় আবার প্রদানও হয়, অর্থাৎ নগদ অর্থের আন্তঃপ্রবাহ হয় এবং বহিঃপ্রবাহ হয়। তাহলে এই প্রাপ্তি এবং প্রদান ঘটবে। এখন এই প্রাপ্তি ও প্রদান কিন্তু দুইভাবে ঘটে। একটা হচ্ছে কি, আমরা ক্যাশে পেতে পারি, হ্যাঁ, নগদেও পেতে পারি, আবার চেকে ব্যাংকের মাধ্যমেও পেতে পারি। তাহলে আমাদের যেভাবেই পাই না কেন উভয়ই কিন্তু প্রাপ্তি। আমরা যদি ক্যাশেও পাই সেটাও আমাদের নগদ অর্থের প্রাপ্তি, এবং চেকে পেলেও সেটাও নগদ প্রাপ্তি। তাহলে এই দুইভাবেই আমাদের হতে পারে। আর প্রতিটি ব্যবসায়ের যারা মোটামুটি এক মালিকানা ব্যবসা, অনেকে আছে হয়তো ব্যাংক হিসাব তাদের নেই, তারা শুধু নগদ মেনটেন করে, তাদের জন্য 1 ঘোড়া নগদান বই অবশ্য। তবে ইদানিংকালে সব ব্যবসায়ীরাই, বেশিরভাগ ব্যবসায়ীরাই তাদের টাকা পয়সা যেমন নগদেও থাকে ব্যাংকেও থাকে। তো নগদে এবং চেকে যেভাবেই হোক উভয় হচ্ছে নগদ প্রাপ্তি। তাহলে আমরা দেখি এরপরে কি আছে। সুতরাং আমরা এই নগদ অর্থ আসলে এবং চলে গেলে এবং সেই লেনদেনগুলি যদি আমরা বিশ্লেষণ করি, ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে যদি নগদান হিসাব ডেবিট বা ক্রেডিট এবং ব্যাংক হিসাব ডেবিট বা ক্রেডিট না হয়, তাহলে এসব লেনদেন নগদান বই বা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথাবার্তা একটি। দেখো, আমরা আজকে তোমরা যে নগদান বই করো, তোমরা যে নগদান বই করেছো, সেখানে প্রত্যেকটা লেনদেনকে যখন বিশ্লেষণ করবা তখন দুটি পক্ষ চলে আসবে, একটা পক্ষ ডেবিট, একটা পক্ষ ক্রেডিট। এবং সেই ডেবিট এবং ক্রেডিট পক্ষে যদি নগদ এবং ব্যাংক না থাকে
তাহলে ওই সকল লেনদেন আমাদের এই নগদান বই এবং নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। তাহলে আমাদের কোন লেনদেনগুলি আসবে এটা বুঝতে পারছো, যে যেসব লেনদেন পক্ষ বিশ্লেষণ করলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব থাকবে, সেই সকল লেনদেনই আমাদের নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদান বইতে আসবে, নতুবা আসবে না। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যে পণ্য উত্তোলন, এটার যদি আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি তাহলে কি হয়, পণ্য উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো পণ্য উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এখানে নগদ বা ব্যাংক নেই, তাহলে ওই লেনদেনটা আমাদের এখানে আসবে না। তো আমরা প্রাথমিক আলোচনাটা করলাম, তোমরা তাহলে বুঝতে পারছো আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না। তো চলো এরপর আমরা দেখি নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় আসলে যা অন্তর্ভুক্ত হয় না। আমি কিছু কালেকশন করেছি, তোমরা একটু দেখো। যে তোমাদেরকে আবার বলি যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে নগদান হিসাব ডেবিট ক্রেডিট অথবা ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট হতে হবে, নইলে এই নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা আসবে না। তাহলে ধারে বিক্রয়, এটা ধারে বিক্রয় হতে পারে বা ক্রয়ও হতে পারে। তাহলে এই ধারে বিক্রয় এবং ক্রয়ের যদি আমরা ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করি, দেখি ধারে বিক্রয়ের যদি বলি আমরা, তাহলে কি হয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ এখানে নগদ বা ব্যাংক নেই, অতএব এটা আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট, তাহলে এটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না। নেক্সট দেখো ব্যাংকে জমা দান, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমরা একটু দেখো, যদিও এটা নগদান বইতে আসে, এটা কিন্তু ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে এখানে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট দুইটাই হয়, কিন্তু আমাদের নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় এটা আসবে না। যদিও এটা নগদান হিসাব ডেবিট আছে, ব্যাংক ডেবিট আছে, নগদান ক্রেডিট আছে। কেন আসবে না? কারণ নগদ প্রাপ্তিটা হতে হবে প্রতিষ্ঠানের বাহিরে থেকে। ব্যাংকে জমা দান মানে কি, আমার নিজের ক্যাশ থেকে টাকা আমি ব্যাংকে জমা রেখেছি, আমার এখানে টাকা বাড়েও নাই কমেও নাই, ছিল ক্যাশে, চলে গেছে ব্যাংকে, সুতরাং এটা আমার নিজের টাকা, এই জন্য এটা নগদ প্রদান বা প্রাপ্তিতে আসবে না। কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, তোমরা জানো পণ্য ক্রয়কালীন এবং পণ্য বিক্রয়কালীন যে বাট্টা আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি, এই বাট্টার সাথে নগদ প্রাপ্তি বা প্রদানের কোনো সম্পর্ক নেই। এই জন্যে এই কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টাও নগদ প্রদান বা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। ওই যে একটু আগে বলেছিলাম পণ্য উত্তোলন, দেখো এটারও যদি আমরা জাবেদা করি তাইলে কি হয়, পণ্য উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না। নেক্সট দেখি বিনামূল্যে পণ্য বিতরণ, অর্থাৎ দেখা যায় কিছু কিছু কোম্পানি তাদের পণ্যের প্রসারের জন্য, পণ্যের প্রচারের জন্য কিছু পণ্য দেখবা ভোক্তাদের ফ্রি দিয়ে থাকে, হ্যাঁ, বিনামূল্যে। এটা একটা বিজ্ঞাপন, ওয়ান কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট তাদের পণ্যের জন্য, প্রোডাক্টের জন্য। তাহলে এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা করে কিন্তু কোম্পানি কোনো টাকা পাচ্ছে না বা ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাচ্ছে না। তাহলে এটার জাবেদা যদি করি আমরা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে দেখা যায় যে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, দেখা যায় নগদ বা ব্যাংকের সাথে এর কোনো সম্পর্ক নেই। এজন্যে এই বিনামূল্যে পণ্য বিতরণও আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। নেক্সট দেখো নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত, এটা দেখো বছরের শুরুতে বা মাসের শুরুতে এই টাকাটা আমাদের থাকে, যেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি। এটা কিন্তু আমাদের নিজস্ব মূলধন, নিজস্ব টাকা, এটাও আমাদের নগদ প্রদান বা প্রাপ্তিতে আসবে না। অর্থাৎ এই টাকাটা বাহির থেকে, হ্যাঁ, অন্য প্রতিষ্ঠান থেকে আসেনি, এটা আমার গচ্ছিত ক্যাশের টাকা এবং ব্যাংকের টাকা, অর্থাৎ এই টাকাটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদানে আসবে না। ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ এটাও দেখো ব্যাংক থেকে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টস থেকে আমার ক্যাশে নিয়ে আসছি, সুতরাং এটাও আমাদের নগদ প্রাপ্তিতে আসবে না, কারণ এটা আমার নিজস্ব টাকা।
মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য ক্রয়কৃত সম্পদ বা কোনো খরচ প্রদান করলে, হ্যাঁ, এটাও আমাদের নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না, এবং কি এমনকি নগদান বইতেও আসে না। যেমন দেখো, যদি সম্পদ কেনে তাহলে কি ওই সম্পদটা ডেবিট হয় আর মূলধন হিসাব ক্রেডিট হয়। আবার যদি কোনো খরচ প্রদান করে তাহলে ওই খরচটা ডেবিট হয়, হ্যাঁ, মূলধন হিসাব ক্রেডিট হয়। তাহলে এখানে নগদ বা ব্যাংক বলতে কিছু নেই। সুতরাং আমাদের এই লেনদেনটিও নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো যে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য যাই দিবে ওটাই তার মূলধন, অতএব এটা আমাদের নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে আমাদের নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় যা আসবে না সেগুলো আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি। ধারে বিক্রয় বা ক্রয়, ব্যাংকে জমাদান, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, নগদ উদ্ভূত বা ব্যাংক উদ্ভূত, ব্যাংক থেকে উত্তোলন, মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য ক্রয়কৃত সম্পদ বা কোনো খরচ প্রদান করলে, এগুলি আমাদের নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না। নেক্সট আসি আমরা আজকে একটু চেষ্টা করি যে নগদ প্রাপ্তি জাবেদা আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। এটা মনে হয় যারা নবম শ্রেণী তোমরা একদমই নতুন, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা যে নগদ প্রাপ্তি জাবেদার ঘরটা কেমন। দেখো এখানে প্রথমে তোমরা তারিখ দেবা, তারপরে কি ক্রেডিট হিসাব খাত। এই ক্রেডিট হিসাব খাত, এখানে ক্রেডিট হিসাব খাত নিয়ে তোমাদের একটু সন্দেহ হয় যে নগদ প্রাপ্তি মানে কি, নগদান ডেবিট। নগদ প্রাপ্তি মানে কি, সম্পদ বৃদ্ধি পায়, নগদান ডেবিট। তাহলে আমরা যার কাছ থেকে পাবো তার হিসাব ক্রেডিট হবে, এই জন্য ক্রেডিট হিসাব খাত। আমরা যার কাছ থেকে পাবো, কি বাবদ আমার টাকাটা আসছে, তাহলে তাদের হিসাবটা ক্রেডিট হবে, এই জন্য ক্রেডিট হিসাব খাত। এরপরে সূত্র, তারপরে নগদান ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। তাহলে তোমরা ঘরটা দেখেছো, 1 2 3 4 5 6 7 8টা ঘর থাকবে। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। তাহলে দেখো 2টো ডেবিট, 3টা ক্রেডিট। এবার আমরা দেখি যে 2013 সালের জুন মাসের রিপন স্টোর এর লেনদেন নিম্নরূপ। রিপন নামের একজন ব্যবসায়ী, তার ব্যবসায়ের কিছু লেনদেন সংগঠিত হয়েছিল এবং সেই আলোকে এই নগদ প্রাপ্তি জাবেদাটা করা হয়েছিল। আমরা প্রথম লেনদেনটা দেখি। জুন 1, নগদ 5,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো। তোমরা একটু দেখো, এটা যদি আমরা জাবেদা করি তাহলে কি হয়, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তা আমি তোমাদেরকে বলেছিলাম নগদ প্রাপ্তি জাবেদায় ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলে যদি নগদান থাকে, দেখো এটার নগদান ডেবিট। নগদ প্রাপ্তিতে মানে প্রত্যেকটাই হয় নগদান ডেবিট হবে, না হলে ব্যাংক ডেবিট হবে। প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করলে নগদান ডেবিট হতে হবে এবং ব্যাংক ডেবিট হতে হবে। তাহলে এটার যদি আমরা ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করি তাহলে কি হয়, নগদান ডেবিট। তাহলে আমরা ক্রেডিটটা কি, মূলধন হিসাব ক্রেডিট, আমরা সেই ক্রেডিট হিসাব খাতটা লিখব। তো তোমরা দেখো নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে মূলধন হিসাব নগদে 5,000 টাকা লিখব এবং এটা আবার ক্রেডিটেও লিখবো আমরা, যেহেতু বিক্রয় দেনাদার না, এটা হচ্ছে অন্যান্যতে আমরা লিখব। ঠিক আছে, তাহলে আমরা জুন 1 তারিখ মনে হয় বুঝে গেছি যে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করা হলো, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, এই জন্য মূলধন হিসাব লিখেছি। জুন 5 দেখো 10% বাট্টায় নিপার কাছ থেকে 4,500 টাকা পাওয়া গেল। 10% বাট্টায় নিপার কাছ থেকে 4,500 টাকা পাওয়া গেল। হ্যাঁ, অর্থাৎ 10% বাট্টা বাদ দেওয়ার পরে আমরা 4,500 টাকা পেয়েছি। তাহলে আমরা নিপার কাছে পেতাম কত মোট, আমরা নিপার কাছে পেতাম হলো 5,000 টাকা। সেই 5,000 টাকার 10% বাট্টা বাদ দিলে আমরা 4,500 টাকা পাই। তাহলে দেখো জুন 5, হ্যাঁ, এটার কিন্তু দেখো নগদান ডেবিট, এই জন্যে এটাও আমাদের নগদ প্রাপ্তিতে চলে আসছে।
এবং নিপা হিসাব ক্রেডিট, এই জন্য ক্রেডিট হিসাব খাতে আমরা লিখেছি। নিপা হিসাব ক্রেডিট 4,500 টাকা আমরা পেয়েছি এবং আমরা সেখান থেকে আনিনি কত, 500 টাকা। তাহলে আমাদের মোট দেনাদার কত ছিল, অর্থাৎ নিপার কাছে আমরা মোট পেতাম হলো 500 টাকা। এই টোটাল 500 টাকাই হচ্ছে আমাদের দেনাদার। নিপা কিন্তু একজন দেনাদার, আমরা যাদের কাছে টাকা পাবো সে আমাদের কাছে, ব্যবসায়ীর কাছে দেনাদার। তাহলে নিপার কাছে আমরা পেতাম কিন্তু মোট 5,000 টাকা, আমরা পেয়েছি নগদান হিসাব ডেবিট 4,500, আমরা তাকে ছেড়ে দিয়েছি, এই জন্য প্রদত্ত বার্তা ডেবিট 500 টাকা। তাহলে টোটাল দেনাদার কত, 5,000 টাকা। তোমরা জানো যে পরিমাণ ডেবিট হবে সে পরিমাণ ক্রেডিট করতেই হবে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুসারে। তাহলে 4,500 আর 500 কত হয়, 5,000। এই জন্য আমরা এখানে দেনাদারে 5,000 লিখেছি। তাহলে আমরা মনে হয় জুন 5 তারিখ বুঝেছি। জুন 10 দেখো, 5% বাট্রায় 10,000 টাকার পণ্য নগদে বিক্রয়। এটা একটু মজার বিষয়। দেখো এখানেও বাট্টা ছিল, এখানেও বাট্টা ছিল। তোমাদেরকে বলেছিলাম যে ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। দেখো এটা ছিল কিন্তু নগদ টাকা আদায়কালীন বাট্টা, এটা হচ্ছে নগদ বাট্টা, কিন্তু এটা হলো পণ্য বিক্রয়কালীন বাট্টা, এটা কি বলে, ব্যবসায়িক বাট্টা। তাহলে 10,000 টাকার 5% বাদ দিলে কত থাকে, 9,500 টাকা। তো তাহলে আমরা এটার আমরা কি লিখতে পারি, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। জুন 10 বিক্রয় হিসাব 9,500 টাকা। তোমরা দেখো এখানে কিন্তু ওই বাট্টা বসেনি, কারণ এটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা, অর্থাৎ পণ্য ক্রয়কালীন এবং বিক্রয়কালীন যে বাট্টা, সেই বাট্টা নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না। কিন্তু নগদ টাকা আদায়ের সময় যে বাট্টা, তোমরা 5 তারিখটা একটু দেখো, 10% বাট্টায় নিপার কাছ থেকে 4,500 পাওয়া গেল। এটা কিন্তু পণ্য বিক্রয়কালীন নয়, এটা টাকা আদায়ের সময়, আর এটা কিন্তু বিক্রয়ের সময়, অর্থাৎ পণ্য বিক্রয়ের সময় বাট্টা। এই জন্য এই বাট্টা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, শুধু বিক্রয় হিসাব 9,500, বিক্রয়তে 9,500। তাহলে তোমরা মনে হয় বাট্টার বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখি আমরা জুন 20 চেকে উপভাড়া প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার যদি আমরা জাবেদা করি তাহলে কি হয়, ব্যাংক হিসাব ডেবিট উপভাড়া ক্রেডিট। এখন তোমরা বলতে পারবা স্যার ব্যাংক হিসাব ডেবিট, তাহলে এখানে তো ব্যাংকের কোনো কলাম নেই। তো নগদ প্রাপ্তি জাবেদায় ব্যাংকের কোনো কলাম থাকে না, কিন্তু নগদান বইতে থাকে। তো নগদ প্রাপ্তি জাবেদায় চেকে টাকা পেলেও নগদে বসাবো আমরা, আবার নগদে টাকা পেলেও নগদে বসাবো। তাহলে চেকে উপভাড়া প্রাপ্তি 5,000 টাকা। তাহলে দেখো এটা আমরা কি উপভাড়া হিসাব 5,000 এবং এটা আমরা অন্যান্য হিসাবে দিয়েছি। তাহলে দেখো আমরা পোস্টিংটা বুঝে গেলাম। এবারে আমরা যদি যোগ দেই, নগদ টাকাটা যদি যোগ দেই তাহলে কি হয়, 24,000, প্রদত্ত বাট্টা আছে 5,000। তাহলে এই নগদ ডেবিট প্রদত্ত বাট্টা ডেবিট দুটো মিলে কত হয়, 24,500। এবারে দেখো এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট। তাহলে এই ক্রেডিটে আছে কত, 9,500, এই ক্রেডিটে আছে 5,000, এই ক্রেডিটে আছে 10,000, অর্থাৎ 10 আর 5 15 আর 9 24,500। তাহলে তোমরা দেখো ডেবিটও 24,500, ক্রেডিটও 24,500। তাহলে এই অঙ্কটা হলে কিন্তু বোঝা যাবে যে অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যাই আমরা নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা কি, দেখো নগদ প্রদান জাবেদায় নগদান হিসাব ক্রেডিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেসব লেনদেনে নগদান ক্রেডিট এবং ব্যাংক ক্রেডিট সেগুলি নগদ প্রদান জাবেদায় আসবে। তো আমরা দেখি 2018 সালের মে মাসের সাহা স্টোর এর লেনদেন নিম্নরূপ এবং সেই আলোকে এই নগদ প্রদান জাবেদাটা করা হয়েছে। তো দেখো মে মাসের 1 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, চেকে ক্রয় 6,000 টাকা, অর্থাৎ নগদেও কিনেছে চেকেও কিনেছে, তার টোটাল ক্রয় কত, 11,000 টাকা। তাহলে চেকে ক্রয় করলেও আমাদের নগদ প্রদান জাবেদায় বা নগদ প্রাপ্তি জাবেদায় ব্যাংকের কোনো কলাম নাই। চেকে কিনলেও নগদে দিতে হবে, নগদে কিনলেও নগদে দিতে হবে। তাহলে আমরা যদি এটার জাবেদা করি
ও সরি, একটু আমরা দেখি এবারে নগদ প্রদান জাবেদার ঘরটা একটু বেশি আছে। দেখো তারিখ আছে, চেক নং আছে, যেটা নগদ প্রাপ্তিতে ছিল না, নগদ প্রদানে আছে। তারপরে হচ্ছে ডেবিট হিসাব খাত, ওখানে ছিল কি ক্রেডিট হিসাব খাত, এখানে ডেবিট হিসাব খাত কেন? নগদ প্রদান মানে কি নগদানে ক্রেডিট, তাহলে আমরা যাদেরকে দেব তারা কি হবে? ডেবিট। তাহলে আমরা পণ্য কিনেছি, ক্রয় হিসাব ডেবিট। দেখো নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট 11,000 টাকা, কারণ চেকে কিনেছি 6,000, নগদে কিনেছি 5,000, টোটাল মিলে কত হয়েছে? 11,000। এবার আসি 6 তারিখ। দেখো 5% বার্তায় রহিমকে প্রদান 9,500 টাকা। ওই একই প্রবলেম। দেখো যে রহিমকে আমরা দিয়েছি 9,500, 5% বাদ দেওয়ার পরে তাইলে রহিম আমাদের কাছে কত পেত? 10,000 টাকা। 10,000 টাকা 5% করলে কত? 500 টাকা হয়। সেই 500 টাকা কিন্তু আমরা দেইনি তাকে, এটা আমাদের জন্য প্রাপ্ত বার্তা। তো 6 তারিখ দেখো রহিম হিসাব 10,000, পাওনাদার হিসাব ডেবিট। দেখো টোটাল 10,000 টাকা সে পেত, আমরা দিয়েছি কত? 9,500, আমাদেরকে ছেড়ে দিয়েছে 500 টাকা। হ্যাঁ, তাহলে সে পেত আমাদেরকে 10,000, তাহলে রহিম হিসাব ডেবিট 10,000 টাকা। এবারে দেখি আমরা মে 10, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। দেখো আমাদের একজন পাওনাদার ব্যাংক কি করছে? আমাদের পক্ষে সে টাকা পরিশোধ করে দিয়েছে 10,000 টাকা, আমাদের কাছে পেত, তো ব্যাংক আমাদের হয়ে টাকা পরিশোধ করছে, অবশ্য আমাদের থেকেই টাকা গিয়েছে। হ্যাঁ, এই জন্যে দেখো তাহলে এটা যদি আমরা জাবেদা করি কি হয়? প্রদেয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট, প্রদেয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট হলে আমাদের নগদ প্রদান জাবেদা আসবে। দেখো প্রদেয় বিল ডেবিট আছে 10,000 টাকা, নগদে দিয়েছি 10,000 টাকা। নেক্সট দেখো মে 18, বেতন চেকে প্রদান 20,000 টাকা, চেক নং আছে আবার। চেক নং, চেক নংয়ে আমরা চেক নম্বরটা লিখব এবং বেতন দিয়েছি আমরা চেকে, অর্থাৎ এটা জাবেদা করলে কি হয়? বেতন ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট এবং নগদান ক্রেডিট হলেই আমাদের নগদ প্রদান জাবেদায় আসবে। সুতরাং দেখো বেতন ডেবিট 20,000, নগদান ক্রেডিট 20,000। তাহলে আমরা এবারে ক্রেডিটগুলি ডেবিটগুলি যোগ দিলে ওই আগের মতোই। দেখো ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য ডেবিট যোগ দিলে 11 আর 10 21, 21 আর 30 41,000, সরি 30 আর হলো 40 50 55,000 হয়। এখানেও যোগ দিলেই তাই হবে। তাহলে আমরা একটু দেখি যে নগদ প্রদান জাবেদা এরকম। এরপরে আসি আমরা একটু এর উপরে বহু নির্বাচনী প্রশ্ন কি হয় আমরা একটু দেখি। ওই যে আগে বলেছি 5% বার্তা বাদে করিমকে 7,000 টাকা প্রদান। ছাত্রছাত্রীবৃন্দ তোমরা একটু দেখো, বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এখান থেকে কিন্তু আসে। 5% বার্তা বাদে করিমকে 7,000 টাকা প্রদান, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটা কি? উদ্দীপক অনুসারে প্রাপ্ত বার্তার পরিমাণ কত? উদ্দীপক অনুসারে প্রাপ্ত বার্তার পরিমাণ কত? কতে আছে 368, খতে আছে 350, গতে আছে 360, ঘতে আছে 370 টাকা। তোমাদেরকে একটা কথা বলি আমি, যে করিমকে কিন্তু আমরা 7,000 টাকা দিয়েছি 5% বার্তা বাদে, তাহলে করিম পাইতো কত? মানে করিম পাওনাদার হিসেবে আমাদের কাছে কত টাকা পেত? তাহলে আমরা যে শতকরা করেছি তোমরা যদি বুঝো যে 5% বাদে মানে কি, আমরা 100 টাকায় পেয়েছি, প্রদান করেছি 95 টাকা, আর দেয়নি কত? 5 টাকা। তাহলে 100 টাকায় বার্তা যদি 5 টাকা হয়, তাহলে 7,000 টাকায়, সরি 95 টাকা পেলে বার্তা 5 টাকা, 1 টাকা পেলে কত? আর 7,000 টাকা প্রদান করলে বার্তা কত? তখন দেখা যাবে, ওইটা বের হয়ে যাবে। কিন্তু এখানে তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, তাহলে বার্তা হবে 368 টাকা। তাহলে করিম কিন্তু আমাদের কাছে পেত 7,368 টাকা। নেক্সট কোশ্চেনটাই তোমরা একটু দেখো, উদ্দীপক অনুসারে মোট পাওনাদারের পরিমাণ কত ছিল? উদ্দীপক অনুসারে মোট পাওনাদারের পরিমাণ কত ছিল? দেখো কতে আছে 7,350, খতে 7,368, গতে 7,360, ঘতে 7,370। অর্থাৎ যদি এটা
বাট্টার পরিমাণ এটা হয়, তাহলে আমাদের মোট পাওনাদারের পরিমাণ ছিল 7,368 টাকা। তোমরা দেখো 7,368 টাকার 5% 368 টাকাই হবে। এবারে দেখি আর একটা বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটু দেখি। 10% বাট্টা বাদে রহিমের কাছ থেকে 8,000 টাকা পাওয়া গেল, উদ্দীপক অনুসারে প্রদত্ত বাট্টার পরিমাণ কত? 800 টাকা, 889 টাকা, 890 টাকা, 900 টাকা। এখানে ওই একইভাবে তোমরা করবা যে 10% বাট্টা বাদ দেওয়ার পর, অর্থাৎ 100 টাকায় আমরা পেয়েছি হচ্ছে 90 টাকা, তাহলে 90 টাকা পেলে বাট্টার পরিমাণ 10 টাকা, 1 টাকা পেলে কত আর 8,000 টাকা পেলে কত, তখন বাট্টার পরিমাণ কিন্তু 889 টাকা হবে। তোমরা কিন্তু 8,000 টাকা, অর্থাৎ অনেকে কি করে এই 8,000 টাকার উপরে পার্সেন্টেজ দেয়, এটা কিন্তু ভুল হবে। আমরা তো 10% বাট্টা বাদেই পেয়েছি এটা, তাহলে এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করবা, ঐকিক নিয়মে করে ফেলবা, তাহলে তোমরা পাবা। এরপরে দেখি উদ্দীপক অনুসারে মোট দেনাদারের পরিমাণ কত ছিল। উদ্দীপক অনুসারে মোট দেনাদারের পরিমাণ কত ছিল, তাইলে দেখা যাবে যে যদি আমাদের বাট্টা 8,889 টাকা হয়, তাহলে উদ্দীপক অনুসারে আমাদের 8,000 যোগ 889 কত হবে? 8,889 টাকা। এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা এই অধ্যায়ে তোমাদের দেখবা অনেক কাজ আছে, কাজ থেকেও তোমরা পড়তে পারবা। তো সুতরাং বহু নির্বাচনী আমি আজকে তোমাদের নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি জাবেদা দেখালাম। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। তোমরা ভালো থাকবে, ঘরে থাকবে, তোমাদের শুভ কামনা করে আজকে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।